আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আজকের টপিক হচ্ছে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস। আমরা জানি ডায়াবেটিক কমপ্লিকেশনগুলোকে কনভেনশনালি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশনস এবং ক্রনিক কমপ্লিকেশনস। অ্যাকিউট কমপ্লিকেশনসগুলোর মধ্যে আমরা পাই হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অর্থাৎ ডিকে, এবং আরেকটি হচ্ছে এইচএইচএস অর্থাৎ হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। যেহেতু আমরা এখানে আউটডোর বেসিস বা চেম্বার বেসিস নিয়ে কথা বলছি, সেহেতু এখানে অ্যাকিউট কমপ্লিকেশনসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব না। আমরা অ্যাকিউট কমপ্লিকেশনসগুলো নিয়ে আলাদা একটি ভিডিও করব, এবং এখানে আমরা শুধু ক্রনিক যে কমপ্লিকেশনসগুলো এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে ক্রনিক কমপ্লিকেশনসগুলোকে সাধারণত কিন্তু ম্যাক্রোভাস্কুলার, মাইক্রোভাস্কুলার এইভাবে ভাগ করা হয়, কিন্তু আমরা এখানে সাজিয়েছি হচ্ছে কমপ্লিকেশনস যেগুলো আমাদের কাছে পেশেন্টরা নিয়ে আসে, এগুলোর কমন যেগুলো সেগুলো আগে এবং লেস কমনগুলো পরে এইভাবে। তো আমাদের কাছে সবচেয়ে বেশি যে কমপ্লিকেশনস নিয়ে আসে সেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি পেশেন্ট এসে কী বলবে আমাদেরকে? ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্টরা এসে আমাদেরকে বলে যে আমাদের হাত পা জ্বালাপোড়া করে। হাত পা জ্বালাপোড়া করে, এটা সাধারণত কী প্যাটার্নে হয়, কোন জায়গায় হয়? এটা হচ্ছে গ্লোভস অ্যান্ড স্টকিংস প্যাটার্নস। এটা হলো আমরা যেখানে হাত মোজা পা মোজা পরি যে জায়গাটাতে, সেই জায়গাটাতে আগে, অর্থাৎ ডিস্টাল পার্টে, আমাদের লিম্বের ডিস্টাল পার্টে এই নিউরোপ্যাথিটা সবার আগে ডেভেলপ করে এবং এটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এই বার্নিং সেন্সেশন রোগীরা আমাদেরকে বলে যে সাধারণত জ্বালাপোড়া করে, ঝিনঝিন করে, এবং সিভিয়ার ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি বলবে ব্যথা করে। তো যদি এরকম নিয়ে আসে একটা ডায়াবেটিক পেশেন্ট, তাহলে কিন্তু আমরা ধরে নেব এটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য হচ্ছে। এবং যদি নন ডায়াবেটিক কোনো পেশেন্ট হয়, অর্থাৎ পেশেন্ট আমাদের কাছে এসছে এরকম কমপ্লেন করছে, তাহলেও কিন্তু আমরা তার ডায়াবেটিস আছে কি না এটা কিন্তু আবার রিচেক করব যে তার ডায়াবেটিস ডেভেলপ করলো কি না। তো যখন আমরা মোটামুটি জানলাম যে এটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে হয়েছে, তখন আমরা এটার ট্রিটমেন্ট দেওয়ার প্ল্যান করব। আমাদের প্ল্যান কি থাকবে? আমাদের প্ল্যান থাকবে হচ্ছে অপটিমাম গ্লাইসেমিক কন্ট্রোল। এটা হচ্ছে এক নম্বরে, অর্থাৎ পেশেন্টের গ্লাইসেমিক কন্ট্রোলটা ইনশিওর করতে হবে। অর্থাৎ ডায়াবেটিস আমাদের যে রেঞ্জ, আমাদের যে ফাস্টিং, 2 আওয়ার্স এবিএফ, HbA1c, এগুলোর যে আমাদের টার্গেট যেগুলো 6, 7, 8, আমরা সহজ ভাষায় বলি ফাস্টিং 6-এর কম, HbA1c 7-এর কম, এবং 2 আওয়ার্স আফটার মিল এটা হচ্ছে 8-এর কম। এইভাবে এই যে আমরা যে টার্গেটটা, এটা আমরা মেনটেন করার চেষ্টা করব। সেটা হচ্ছে যেভাবে আমরা ম্যানেজ করছি আর কি, লাইফস্টাইল মডিফিকেশন, ড্রাগ, ইনসুলিন, যেভাবেই হোক। তো এরপরে পেশেন্টকে কিন্তু আমরা দিব হচ্ছে একটি প্রিগাবালিন অথবা ডুলোক্সেটিন। অন্য অনেক কিছু দেওয়ার কথা আসতে পারে, বাট এই দুইটা ড্রাগ হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ অ্যাকর্ডিং টু এডিএ গাইডলাইন। তো আমরা কি দিতে পারি? প্রিগাবালিন যদি দেই আমরা, প্রিগাবালিন আমরা জানি এটা একটা নিউরোপ্যাথিক পেইনের জন্য দেয়া হয়। এটা একটা সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে ভার্টাইগো করে। এই জন্য পেশেন্টকে আমরা খুব স্লো ডোজে শুরু করব। আমরা 25 মিলিগ্রাম রাতের বেলা দিয়ে শুরু করব, কারণ রাতের বেলা যদি একটু খাওয়ার পরে একটু ভার্টাইগো হয়, যেহেতু পেশেন্ট শুয়ে থাকবে, ঘুমাবে, এটাও খুব বেশি একটা ফিল হবে না। এই জন্য আমরা রাতের বেলা 25 মিলিগ্রাম দিয়ে শুরু করব, এবং পরে 1 সপ্তাহ পরে এটাকে আমরা বিডি ডোজে দিতে পারবো। এবং এই যে আমরা বিডি ডোজে দেওয়ার পরে 50 হচ্ছে 25+25, কিন্তু পেশেন্টের যদি ডিজায়ার্ড ইফেক্ট আমরা না পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ডোজ আরও বাড়াইতে পারবো, 300 থেকে 450 মিলিগ্রাম পর্যন্ত বাড়াইতে পারবো। এবং প্রিগাবালিন ছাড়া আমরা আরেকটি ড্রাগ দিতে পারি, এটা হচ্ছে ডুলোক্সেটিন। ডুলোক্সেটিন এটা আমরা ওয়ান্স ডেইলি 30 থেকে 60 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারবো। এটা সাধারণত 30 মিলিগ্রাম অর্থাৎ 30 মিলিগ্রাম দিয়ে শুরু করা হয়, এবং পরবর্তীতে প্রয়োজনে এটা ডোজ বাড়ানো যায়। তো এর সাথে আমরা এর সাথে কিন্তু সাধারণত কনভেনশনালি নিউরোবি জাতীয় যে ড্রাগগুলো, এগুলো সাধারণত 101 এইভাবে দিয়ে থাকি। এখানে দেওয়ার কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে আমরা জানি পেশেন্টের যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ম্যাক্সিমামই মেটফরমিন পায়। মেটফরমিন কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি করে। এই জন্য আমরা কিন্তু এই নিউরোবি হচ্ছে ভিটামিন B1, 2 অ্যান্ড 12, 1, 2 এবং 6 এইগুলোর হচ্ছে কম্বিনেশন। এই জন্য আমরা এর সাথে তাহলে আমরা একটা নিউরোপ্যাথিক অ্যানালজেসিক যেগুলো, এগুলো দিব, প্রিগাবালিন এবং ডুলোক্সেটিনের মধ্যে যে কোনো একটা, সাথে একটা নিউরোবি বা নিউকোসবি জাতীয় ড্রাগ একটা দিয়ে দিব।
পেশেন্টের আরেকটা কমপ্লেইন থাকে, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। পেশেন্ট এসে সাধারণত মেল পেশেন্ট যারা, তারা এসে বলবে যে আমার এরকম সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে, আমার লিঙ্গ ওইভাবে শক্ত হয় না। তখন ডায়াবেটিক পেশেন্ট যদি হয় তাহলে আমরা এটা ধরে নিব এটা হচ্ছে ডায়াবেটিক্সের একটা কমপ্লিকেশন হিসেবে হচ্ছে। তো এটার ট্রিটমেন্ট আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অপটিমাম গ্লাইসেমিক কন্ট্রোল আগে করতে হবে, এটা নিশ্চিত করতে হবে, এবং তার সাথে আমরা সিলডেনাফিল বা টাডালাফিল যে কোনোটাই দিতে পারবো। এখন সাধারণত টাডালাফিল পছন্দ করি আমরা ডক্টররা যারা প্র্যাকটিস করি। এটা সাধারণত কাজ করে 30 মিনিট পর খাওয়ার, এই জন্য আমরা একটা এস্টিমেটেড টাইম দিয়ে দিই যে আপনি খাওয়ার পরে আর কি, রাতের খাবার খেয়ে যখন আপনি রাতের খাবার খেয়ে যখন শুয়ে পড়বেন এবং ইন্টারকোর্স করবেন, এই ইন্টারকোর্স কতক্ষণ পরে হতে পারে এটার একটা এস্টিমেট টাইম করবেন, তার আগে 1 ঘন্টা আগে এটা বেড টাইমে আপনি খেয়ে ফেলবেন। এবং এই 5 মিলিগ্রাম দিয়ে আমরা শুরু করলেও অনেক পেশেন্টেরই কিন্তু এই 5 মিলিগ্রামে রেসপন্স করবে না, তখন আমরা ডোজ বাড়িয়ে এখানে 10 মিলিগ্রাম করতে পারবো। ডায়াবেটিসের যে পেশেন্টগুলো, এগুলোর কিন্তু অনেক পেশেন্টই আমাদের কাছে মেটাবলিক সিন্ড্রোম নিয়ে আসে, অর্থাৎ তাদের ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকে, তার সাথে হচ্ছে ডিসলিপিডেমিয়া থাকে, অবেসিটি থাকে। তো এই জন্য আমাদের ক্ষেত্রে কিন্তু হাইপারটেনশন খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু ডায়াবেটিক পেশেন্টদের জন্য, কারণ যেহেতু অলরেডি তার একটা ডায়াবেটিস এবং এটা কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর এবং নেফ্রোপ্যাথি বা রেটিনোপ্যাথি সব ডেভেলপ করার জন্য অলরেডি একটা রিস্ক ফ্যাক্টর। এই জন্য হাইপারটেনশনকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, সেটা আলাদা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে যোগ হচ্ছে। এই জন্য আমাদের হাইপারটেনশনকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। তো হাইপারটেনসিভ যে পেশেন্টগুলো আসবে এবং ডায়াবেটিক, সেই পেশেন্টগুলোকে আমাদের চয়েস অফ অ্যান্টি হাইপারটেনসিভ হচ্ছে এসি ইনহিবিটর অথবা এআরবি। এসি ইনহিবিটর এবং এআরবি যে কোনো একটাই আমরা দিতে পারবো। এখানে লোসারটান, ভালসারটান, নলমিসারটান বা রেমিপ্রিল, ক্যাপটোপ্রিল এগুলো আমরা দিতে পারবো, কিন্তু আমাদের দেশে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে লোসারটান পটাশিয়াম। এটা সাধারণত 25, 50, 100 মিলিগ্রামে পাওয়া যায় এবং এর সাথে কম্বিনেশন বিভিন্ন রকম কম্বিনেশনে পাওয়া যায়। হাইড্রোক্লোরোথাইজাইড 25-এর সাথে, 50-এর সাথে, 100-এর সাথে এইভাবে থাকে। তো এটা আমরা শুরু করব হচ্ছে লোসারটান পটাশিয়াম দিয়ে ওয়ান্স ডেইলি, এবং আমরা চেষ্টা করব এটা দিয়ে ডায়াবেটিসের যে পেশেন্টের হাইপারটেনশন হচ্ছে সেটাকে কন্ট্রোল করার। এবং যদি কন্ট্রোল না হয়, পরবর্তীতে আমরা নেক্সট একটা অ্যান্টিহাইপারটেনসিভ যোগ করবো, সেই ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারকে প্রেফার করব। এবং হাইপারটেনশনের যে পেশেন্ট, এদের কিন্তু সব ড্রাগই দেওয়া যাবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমরা শুরু করব এসি ইনহিবিটর অথবা এআরবি দিয়ে, এবং আমরা যে কম্বিনেশনে ইউজ করি না কেন তার সাথে যেন অবশ্যই এই এসি ইনহিবিটর অথবা এআরবি থাকে একটা। তো এই ধরনের পেশেন্টের যারা আমরা এসি ইনহিবিটর যোগ করলাম, তাদের কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সিরাম পটাশিয়াম এবং ক্রিয়েটিনিন লেভেল চেক করতে হবে। এবং এই সিরাম পটাশিয়াম কেন চেক করব? কারণ হচ্ছে হাইপার ক্যালেমিয়া হওয়ার একটা চান্স থাকে। হাইপার ক্যালেমিয়া হওয়ার একটা চান্স থাকে। এবং ক্রিয়েটিনিন চেক করব কারণ হচ্ছে তার ক্রিয়েটিনিন লেভেল বাড়ার একটা সুযোগ থাকে। তো যদি ক্রিয়েটিনিন লেভেল বাড়ে, আমরা চেক করে দেখলাম ক্রিয়েটিনিন লেভেল বাড়লো, তাহলে কি করব? তাহলে আমরা দেখব যে প্রিভিয়াস ক্রিয়েটিনিন লেভেল যা ছিল, মানে অ্যান্টি হাইপারটেনসিভ এসি ইনহিবিটর অথবা এআরবি শুরু করার পরে প্রিভিয়াস ক্রিয়েটিনিন যা ছিল, এই 2 সপ্তাহ পরে তার ক্রিয়েটিনিন যদি 30%-এর বেশি না বাড়ে, 30%-এর বেশি যদি না বাড়ে, তাহলে আমরা কন্টিনিউ করব। যদি 30%-এর বেশি বাড়ে, তাহলে আমরা কন্টিনিউ করব না, অন্য ড্রাগ দেব। এবং যদি সিরাম পটাশিয়াম যদি বাড়ে, হাইপার ক্যালেমিয়া যদি হয়, তাহলে এই পেশেন্টের কিন্তু আমরা ড্রাগ বন্ধ করব না, আমরা চেষ্টা করব অন্য যে মেজারগুলো আছে হাইপার ক্যালেমিয়ার, এগুলো নিয়ে হাইপার ক্যালেমিয়া কারেকশন করা, বাট অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে যে আমরা এসি ইনহিবিটর অথবা এআরবি দিচ্ছি এগুলো বন্ধ না করার। যদি অন্য কোনো মেজারে আমাদের এই হাইপার ক্যালেমিয়া কারেকশন না হয়, সেক্ষেত্রে আমরা ড্রাগ বন্ধ করার চেষ্টা করব। তো আমরা এই যে হাইপার ক্যালেমিয়া এবং ক্রিয়েটিনিন বেশি, এটা কিন্তু আমরা খুব একটা চেক করি না। সাধারণত এগুলো হওয়ার চান্স থাকে, কিন্তু খুব বেশি চান্স থাকে না। আমরা চেষ্টা করব করার, না করতে পারলে যারা আমরা পেরিফেরিতে প্র্যাকটিস করি তাদের আসলে করার ওইভাবে সুযোগ নেই পটাশিয়াম লেভেলটা, কিন্তু ক্রিয়েটিনিন লেভেল করার সুযোগ আছে, আমরা চেষ্টা করব করার। এবং আমরা যদি করতে নাও পারি, আমাদের কিন্তু কমপ্লিকেশনস হতে পারে, এই জিনিসটা একটু মাথায় রাখতে পারলে ভালো। এরপর আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা বলছিলাম যে হচ্ছে মেটাবলিক সিন্ড্রোম নিয়ে আসে পেশেন্টরা সাধারণত। এই মেটাবলিক সিন্ড্রোমের পেশেন্টের হচ্ছে একটা পার্ট হচ্ছে ডিসলিপিডেমিয়ার
যে পেশেন্টগুলো আসে তাদের সাধারণত আমরা সবচেয়ে বেশি যেটা পাবো সেটা হচ্ছে এলডিএল বেশি। এলডিএল কিন্তু আমরা যে নর্মাল পেশেন্টদের পাই তাদের কিন্তু ওখানে রেফারেন্স রেঞ্জে কোথাও 120 বা 150-এর নিচে থাকে, কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু এলডিএল লেভেল হচ্ছে 70, টার্গেট লেভেল বলছি আমরা, টার্গেট হচ্ছে 70-এর বেশি থাকলে আমাদের কিন্তু একটা লিপিড লোয়ারিং এজেন্ট দিতে হবে। এখানে আমরা কি প্রেফার করব, HMG কোএরিডাক্টেজ ইনহিবিটর যেগুলো আমরা পাই, অ্যাটোরভাস্টেটিন, রোসুভাস্টেটিন, সিমভাস্টেটিন, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি অ্যাটোরভাস্টেটিন কম্পারেটিভলি কম প্রাইস, রোসুভাস্টেটিন এবং সিমভাস্টেটিন এগুলোও পাওয়া যায় বাংলাদেশে, কিন্তু দাম একটু বেশি। এবং আমাদের যেহেতু ম্যাক্সিমাম মানুষ আমাদের প্র্যাকটিসিং যে পিপল যাদের হচ্ছে আমরা পেশেন্ট হিসেবে পাবো, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে তাদের ইকোনমিক্যাল একটা ব্যাপার কনসিডার করতে হয়, এই জন্য আমরা চেষ্টা করবো অ্যাটোরভাস্টেটিন দেওয়ার। তবে রোসুভাস্টেটিন দিতে পারবো। অ্যাটোরভাস্টেটিন আমরা দিব হচ্ছে 10 মিলিগ্রাম, এবং যদি রোসুভাস্টেটিন দেই তাহলে কিন্তু 5 মিলিগ্রাম দিলেই হবে। এটা সব ক্ষেত্রেই অ্যাটোরভাস্টেটিন যতটুকু লাগবে রোসুভাস্টেটিন লাগবে তার অর্ধেক ডোজ। তো এইভাবে আমরা সাধারণত রাতের বেলা দিই, এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, রাতের বেলা দিই HMG কোএরিডাক্টেজ ইনহিবিটরগুলো, কারণ এই যে HMG কোএরিডাক্টেজ যে এনজাইমটা এটা হচ্ছে রাতের বেলা বেশি কাজ করে, এই জন্য অবশ্যই এটা রাতের বেলা দিতে হবে। এবং এরপরে যদি আমরা পেশেন্টদের টিজি বেশি পাই, আমাদের দেশের মানুষদের হচ্ছে এমনিতেই টিজি বেশি থাকে, যারা আমরা ভাত খাই, রুটি খাই, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাই, তাদের ফেনোফাইব্রেট বেশি, টিজি বেশি থাকে। এবং টিজি যদি বেশি থাকে তাহলে ট্রিটমেন্ট শুরু করতে হবে না, যদি 500 বেশি থাকে তাহলে শুরু করতে হবে। এবং এটা কি দিব, এটা হচ্ছে ফেনোফাইব্রেট দিয়ে শুরু করব। তাহলে আমরা যদি টিজি বেশি থাকে এবং এটা যদি 500 বেশি থাকে তাহলে ফেনোফাইব্রেট দিয়ে শুরু করব। আর যদি এলডিএল বেশি থাকে অর্থাৎ 70-এর বেশি থাকে তাহলে কিন্তু আমরা অ্যাটোরভাস্টেটিন বা রোসুভাস্টেটিন দিব। অ্যাটোরভাস্টেটিন দিলে 10 মিলিগ্রাম এবং রোসুভাস্টেটিন দিলে 5 মিলিগ্রাম। এবং এখানে কথা থাকে যে যদি একই পেশেন্টের ডায়াবেটিস প্লাস হাইপারটেনশন থাকে তাহলে অ্যাটোরভাস্টেটিন এবং রোসুভাস্টেটিন একটু বেশি ডোজে, যেমন অ্যাটোরভাস্টেটিন 20 মিলিগ্রাম এবং রোসুভাস্টেটিন হচ্ছে 10 মিলিগ্রাম, এটা দেয়াই ভালো, মানে আইডিয়াল ডোজ এটাই দেওয়া উচিত, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দিতে পারি না, তবে আমরা চেষ্টা করবো এইভাবেই দেওয়ার। এবং পেশেন্টের সাধারণত কমপ্লেন করবে না, বাট আমাদের এটা খুবই মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করছে কি না। তো পেশেন্টের নেফ্রোপ্যাথি কিন্তু ডেভেলপ করতে পারে, এই জন্য পেশেন্টের কিন্তু যখন ডায়াগনোসিস হবে ডায়াবেটিস মেলাইটাস তখন কিন্তু তার কিডনি ফাংশন টেস্টটা করতে হবে। কি টেস্ট করব, ইউরিনারি অ্যালবুমিন অর্থাৎ ইউরিন আরই করব, ইউরিন আরিতে আমরা অ্যালবুমিনটা দেখব এবং হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন করব। এবং এই যে ডায়াগনোসিসে করলাম এরপরে কিন্তু ওয়ান্স এ ইয়ার মানে প্রত্যেক বছর এটা রিপিট করতে হবে। তাহলে কিডনি ফাংশন টেস্ট কী করব, সিরাম ক্রিয়েটিন এবং ইউরিন আরি, এবং ইউরিন আরিতে আমরা অ্যালবুমিনটা দেখব এবং এটা অ্যাট ডায়াগনোসিসে করব এবং প্রত্যেক বছর এটা রিপিট করব। যদি কোনো এভিডেন্স পাই আমরা তাহলে কি করব, যদি এভিডেন্স পাই তাহলে কি করব, আমরা HbA1c 7-এর নিচে মেনটেন করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের যেটা টার্গেট ছিল HbA1c 7-এর কম, ব্লাড প্রেশার হচ্ছে 130/80, এটা মেনটেন করার চেষ্টা করব। এবং লুক ফর আদার মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি, যে আমাদের যে আরও নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি এগুলো ডেভেলপ করেছে কিনা এগুলো আমাদের দেখতে হবে। এবং যদি পেশেন্টের সিকেডি হচ্ছে ডেভেলপ করে অলরেডি পেশেন্ট যদি আমাদের কাছে যে ডায়াবেটিক পেশেন্টটি এসছে তার যদি অলরেডি সিকেডি থাকে, তো সিকেডি যদি থাকে তাহলে কিন্তু পেশেন্টকে আমরা অনেক ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেফ্রোলজিস্টের কাছে হচ্ছে রেফার করে দিই, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু রেফার করার প্রয়োজন নেই। যদি স্টেজ 4 হয়, স্টেজ 4 অথবা র্যাপিডলি ডিক্লাইনিং রেনাল ফাংশন, অর্থাৎ রেনাল ফাংশন র্যাপিডলি খুব খারাপ হয়ে যাচ্ছে, অথবা স্টেজ 4 সিকেডি যদি হয় তাহলে আমরা কিন্তু রেফার করব। স্টেজ 4 আমরা জানি সবাই স্টেজিংগুলো, কিন্তু একটু মনে করে দিই, সেটা স্টেজ 4 যখন ইজিএফআর যখন 15 থেকে 29 এটা যখন হবে তখন এটাকে আমরা বলতেছি যেটা হচ্ছে স্টেজ 4 সিকেডি। এরকম যদি হয় তাহলে কিন্তু অবশ্যই নেফ্রোলজিস্টের কাছে রেফার করতে হবে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। খুবই একটি ইম্পর্ট্যান্ট, এটা খুবই নেগলেক্টেড হয়, আমরা অনেক ক্ষেত্রে নেগলেক্টেড করে থাকি, কিন্তু এটা করা ঠিক না এবং অবশ্যই এটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে। সেটা হচ্ছে পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস যারা আমরা ডিল করব,
তাদের কিন্তু অ্যাট ডায়াগনোসিসেই এটা দেখতে হবে। এবং যদি টাইপ 1 ডায়াবেটিস হয় তাহলে কিন্তু ডায়াগনোসিসের 5 বছরের মধ্যে একবার করলেই হবে। কিন্তু টাইপ 2 ক্ষেত্রে কিন্তু অন ডায়াগনোসিস, অর্থাৎ ডায়াবেটিস যখন ডায়াগনোসিস করবে তখনই কিন্তু আই এক্সামিনেশন করতে হবে অপথ্যালমোস্কোপি দিয়ে, এবং এটা প্রত্যেক বছর হচ্ছে রিপিট করতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ওই নেফ্রোপ্যাথির মতোই আমাদের টার্গেটগুলো থাকবে। HbA1c 7-এর কম, বিপি হচ্ছে 130/80 নিচে, এবং আদার মাইক্রোএনজিওপ্যাথিস এগুলো দেখতে হবে আছে কিনা। এবং অপথ্যালমোলজিস্টের কাছে আমরা রেফার করব যদি বিয়ন্ড NPDR থাকে। তবে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকলেই তাকে অপথ্যালমোলজিস্টের কাছে সরাসরি রেফার করে দেয়া। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের কথাবার্তা। আজকে আমরা ডায়াবেটিসের যে ক্রনিক কমপ্লিকেশনসগুলো হয়, কি কি কমনলি পাই সেগুলো জানলাম, এবং এগুলো কিভাবে ম্যানেজ করব এগুলো মোটামুটি জানলাম। এবং আমরা পরবর্তী সময়ে কোনো একটি ভিডিওতে আমরা হচ্ছে অ্যাকিউট যে কমপ্লিকেশনসগুলো এগুলো মোটামুটি জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।